यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्य ऊर्ध्वं जिगातु भेषजं शं नो अस्तु द्विपदे शं चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। नमः श्री अतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে একটি বিশেষ দিন। আমরা হুগলি ব্রাঞ্চ হাই স্কুলে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার ওয়ার্ল্ড পার্কের সহযোগিতায় এবং চিনসুরা নিবেদিতা প্রতিভা বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দের আদর্শে স্বামী বিবেকানন্দের ভাবনা যাতে ছাত্রছাত্রীদের ভেতরে তারাও যাতে এই ভাবের সঙ্গে যুক্ত হতে পারে, এই ভাবনায় একটি যুব সম্মেলন। এই যুব সম্মেলনে যারা এখানে উপস্থিত আমার প্রিয় ছাত্ররা, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মন্ডলী, শিক্ষাকর্মী, যদি উপস্থিত থাকেন অভিভাবক অভিভাবিকা, সবাইকে। তারা এইরকম একটি অনুষ্ঠানের প্রয়োজন অনুভব করেছেন বলে আমার পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান শুরু করার আগে, আমার কথা শুরু করার আগে আমি ছাত্রদের কাছে একটি অনুরোধ করতে চাই। যখন মাল্যদান বা দীপ প্রজ্বলন হচ্ছিল, হাততালি তোমাদের জানান দিচ্ছিল যে তোমাদের ভেতরে একটি ভাবের স্ফুরণ হচ্ছে, খুব স্বতঃস্ফূর্ত ভাবে তোমরা সাড়া দিচ্ছ, এটাও ঠিক। কিন্তু কোনো কিছুর অতিরিক্ত বোধ হয় আমাদের বেশি ভালো লাগে না, এটাও কিন্তু মনে রাখা দরকার। হাততালি নিশ্চয়ই দরকার, কিন্তু কোথায় থামতে হবে সেটাও প্রয়োজন আছে। আমি দেখছিলাম কেউ কেউ তোমরা সময় নষ্ট করছো না, বসে বসে খাচ্ছিল। আমি জানি না তোমরা কি খাচ্ছ, এখন খাওয়ার সময় না। আমরা তোমাদের থেকে অল্প একটু সময় বেছে দিচ্ছি, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, খুব বেশি সময় নেব না। এই সময়টুকুর ভেতরে আমরা চেষ্টা করব এমন কোন বিষয় নিয়ে আসা, এমন কিছু বিষয় নিয়ে আসা যেগুলো স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন আদর্শ এবং মূলত আমাদের ছাত্র জীবনে যেগুলো কাজে লাগে। তার জন্য যে প্রস্তুতিটুকু দরকার আমি মূলত ছাত্রদের উদ্দেশ্যে বলছি। এই সময়টুকুতে তোমরা কেউ জল খেও না, মানে জলটা যা দরকার থাকে এখনই খেয়ে নাও। কথা চলতে চলতে একটু একটু করে জল খাওয়া, এগুলো অন্য মনস্কতার পরিচায়ক। আমি এগুলো পছন্দ করি না। যদি জল খাওয়ার প্রয়োজন থাকে জল খেয়ে নাও, যে বোতলটি বন্ধ করে রেখে দাও। তাড়াতাড়ি করো। অনুষ্ঠানে আমরা মনোনিবেশ করবার আগে আমার ছাত্রদের অনুরোধ করছি একটু সোজা হয়ে বসতে। বড়দের কাছে অপশনাল, কিন্তু ছাত্রদের কাছে এটা অপশনাল না, কম্পালসারি। সোজা হয়ে বসতে হবে। আমরা ঠিক আগামী 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য এমন একটা প্রস্তুত হব যে জিনিসগুলো আমাদের জীবনে কাজে লাগবে। এমন তো নয় যেখানে তোমাদের জোর করে কেউ এখানে উপস্থিত হয়েছ। যদি কেউ হয় হাত তোলো। কেউ এখানে আসতে বাধ্য হয়েছে এরকম কেউ আছে কি ছাত্ররা? নিশ্চয়ই নয়।
সবাই কি যোগ করে এসেছ? আসতে বাধ্য হয়েছে? আচ্ছা, মনটিকে 5 মিনিট এই ক্লাসরুমের ভিতরে নিয়ে আসো, শান্ত হয়ে চোখ বন্ধ করো। লেখা রয়েছে, তোমরা শুনেছ একটু আগে, ব্যক্তিত্বের বিকাশ ও মূল্যবোধ। শুনলে মনে হবে ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিত্ব জিনিসটি কি, কাকে বলে ব্যক্তিত্ব? আমাদের অনেক রকম ভুল ধারণা আছে এই শব্দটি সম্পর্কে। আমরা অনেক সময় মনে করি এটা বাইরের পোশাক, বাড়ি সুন্দর করে কথা বলা, এগুলোকেই আমরা ভাবি এটা বিরাট ব্যক্তিত্ব। আসলে ব্যক্তিত্বের এগুলো একেবারে বাইরের দিক। ভেতরের দিক হচ্ছে তার ভেতরে মানুষটির মনের একটা বিরাট পরিবর্তন, এটি হচ্ছে ব্যক্তিত্ব। যে মানুষ ভালো চিন্তা করে দীর্ঘদিন করতে করতে তার ভেতরে এক শুভ সংস্কার তৈরি হয়, তাকে আমরা বলি ক্যারেক্টার, চরিত্র। অনেক দিন ধরে মানুষ ভালো চিন্তা করে, ভালো কাজ করে, করতে করতে তার ভেতরে এক ভালো মানুষ তৈরি হয়। এই যে ভালো মানুষ, ভালো কাজ করার প্রবণতা, এটি তার ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত হয়। অনেক দিন ধরে ভালো কথা বলে, ভালো কাজ করে, মানুষের চিন্তা করে, এইটি হচ্ছে তার শরীর এবং মনে তার প্রভাব পড়ে। ব্যক্তিত্বের এইগুলি হচ্ছে মূল জিনিস। এমন নয় যে ভালো পোশাক পরলাম, ভালো হাঁটা চলা করলাম, ভালো স্মার্ট কথা বললাম, এগুলোকে আমরা ব্যক্তিত্ব বলে ভাবি। এগুলো ব্যক্তিত্বের কিন্তু অত্যন্ত স্থূল উদাহরণ। ব্যক্তিত্ব আসলে ভেতরের জিনিস, নিজের ভেতর থেকে যে আসবে। সেই দিক থেকে আমরা স্বামী বিবেকানন্দের কথা কেন ভাবি বা কেন বলি, তার কথা হচ্ছে, তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ এমন একজন মানুষ, তিনি সমস্ত দিক থেকে একজন পূর্ণ বিকশিত চরিত্রের মানুষ, পূর্ণ বিকশিত চরিত্র। যে কোনো দিক থেকে যখন আমরা স্বামীজিকে দেখি তিনি সব দিক থেকে একজন আদর্শ পুরুষ, সব দিক থেকে। তোমরা বড় হয়ে যখন দেখবে স্বামীজিকে, জানবে, তখন আরো দেখবে যে স্বামী বিবেকানন্দের ভেতরে এত ইতিবাচক জিনিস ছিল যে তিনি কখনোই বলেননি কেউ পারবে না, কারো দ্বারা হবে না, এমন কথা তিনি কোনদিন বলেননি। পারবে, তুমিও পারবে, তোমার ভিতরে শক্তি রয়েছে, তাকে তুমি কেবল জাগাও। এই যে অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা তোমার নিজের ভেতরে রয়েছে, তাকে কেবল জাগাতে হবে। তার পদ্ধতি কি, কিভাবে সেটি করা সম্ভব, স্বামী বিবেকানন্দ তার দিগদর্শন আমাদের ভেতরে দিয়েছেন। যারা এখানে বসে রয়েছে ছাত্ররা, আমি বিশ্বাস করি নিশ্চয়ই তোমরাও চাও জীবনে প্রতিষ্ঠিত হতে, বড় হতে। এমন কোন ছাত্র এখানে রয়েছে যে বড় হতে চাও না, ভালো ছেলে হতে চাও না, জীবনে প্রতিষ্ঠিত হতে চাও না, এমন কি কেউ আছে? নিশ্চয়ই নয়, সকলেই চাও। স্বামী বিবেকানন্দ যখন তিনি অনেক বড় হয়েছেন, তিনি বলছেন, যদি আমাকে এখন ছাত্র হতে হতো, আমি কখনো বিষয়গুলো নিয়ে ভাবতাম না। বিষয় মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলো নিয়ে ভাবতাম না। আমি ভাবতাম, আচ্ছা তোমরা সোজা হয়ে বসেছিলে কেন, আবার দেখে গিয়েছো, সোজা হয়ে থাকো। আমরা কি করতাম? আমরা করতাম এটি যে কি করে মনকে নিয়ন্ত্রণ করা যায়, এইটি আমি শিখে নিতাম। যদি মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, এই পদ্ধতিটি যদি শিখে নিতে পারি, তাহলে কিন্তু আমার বিষয়গুলো শিখতে আর কোনো কষ্ট হবে না। স্বামীজি বলছেন, আমি ছাত্র হলে এগুলোই করতাম, কি করে মনকে স্থির করা যায়, এইটি আমি শিখে নিতাম। আমি জানি না তোমাদের এই প্রশ্ন আছে কিনা, তোমরা কি জানতে চাও কি করে মনকে নিয়ন্ত্রণ করা যায় এবং নিয়ন্ত্রণ করার ভেতরে কি পদ্ধতি জানতে চাও? তোমরা জানতে চাও?
ঠিক আছে, তাহলে খুব শান্ত হয়ে কতগুলো কথা শুনতে হবে। একটি জিনিস মনে রাখো, আমরা যত কাজ করি এই কাজগুলোর ভেতরে আমাদের মন থাকে। বিশ্বাস করো তো? যে কাজই করি না কেন, ফুটবল খেলা করছি, টিভি দেখছি, রাস্তায় হাঁটছি, এখানে বসে রয়েছি, সবার সঙ্গে কিন্তু আমার মন যুক্ত করে। পারলেই আমরা একটু আগে বললাম যে আমার সমস্ত বিদ্যা আয়ত্ত হয়ে যায় সহজে। আমি একটি স্কুলে গিয়েছিলাম, তারাও আমাকে এই প্রশ্ন করেছিল কি করে মনকে নিয়ন্ত্রণ করা যায়, তারাও জানতে চায়। আমি তাদেরকে প্রতিপ্রশ্ন করেছিলাম যে ধরে নাও তোমার একটি পোষা কুকুর রয়েছে, এই কুকুরটি তোমার প্রতিবেশীর বাড়িতে গিয়ে ওদের খুব ডিস্টার্ব করে। এখন প্রতিবেশী স্বাভাবিকভাবেই তোমার কাছে নালিশ জানিয়েছে যে এই কুকুরটি আমার এখানে আসে, তুমি এটাকে সাবধান করে দাও। এখন যদি প্রতিবেশী এই কথাটি বলে তখন তুমি কি করবে? তুমি নিশ্চয়ই কুকুরটিকে বেঁধে রাখার ব্যবস্থা করবে বা এমন কিছু করবে যাতে প্রতিবেশী বাড়িতে না যায়। একদম ঠিক। এটাই যদি আমরা বুঝে নিই, এরপরে আরেকটি জিনিস আমাদের বুঝে নেওয়া দরকার, যে মন নিয়ে আমরা টিভি দেখি বা খেলার মাঠে বা আমরা মোবাইল টুকটুক করি, যাই করি না কেন, মন কিন্তু একটা দুটো কতগুলো মন, এটা ঠিকঠাক কম। মন কটা? একটা কি দুটো? একটাই। বিশ্বাস করো? কে কে বিশ্বাস করো হাত তোলো। মন একটাই, কথা কে বিশ্বাস করে? আচ্ছা, এরা বিশ্বাস করে না। অনেকে কিন্তু মন যে অনেকগুলো এটা বিশ্বাস করে, তাই না? আচ্ছা, হাত নামাও। কেন তোমাদেরকে বিশ্বাস শুনেনি? মন অনেকগুলো কি নাকি একটাই? হাত তুললে না তোমরা, যারা হাত তুললে না বলো, তোমাদের কি বিশ্বাস মন একটা না? উত্তর কি? বলো বলো, আরে কথা বলো। মন কি একটা কি দুটো? যারা হাত তুললে না তারা একটা মন বিশ্বাস করো না, তাই তো? মন একটি। আমরা মনের অনেক স্তর বিন্যাস করতে পারি, চেতন, অবচেতন, এগুলো কিন্তু মনের আলাদা আলাদা অবস্থা, কিন্তু মন একটি। এখন মন যদি একটি হয় তাহলে এই মনটিকে ঠিকভাবে নিয়ন্ত্রিত যদি করতে পারি তাহলে কিন্তু মনের গভীরে যে শক্তি নিহিত রয়েছে তা দিয়ে আমরা কাজে লাগাতে পারি। আচ্ছা, তোমাদের পরিচিত একটা উদাহরণ দিয়ে দিই। তবে দেখেছো তোমরা বাড়িতে বড়রা দাড়ি কামায়, ওই ব্লেড দিয়ে তোমরা কি করতে পারো? কাগজ কাটতে পারো, পেন্সিল কাটতে পারো, পারো তো? কিন্তু তুমি যদি কাগজ কিংবা পেন্সিল কেটে ফেলো তাহলে কিন্তু ওই ব্লেড দিয়ে আর দাড়ি কাটা যাবে না, তাই তো? কেন? উত্তরটা কি হবে? ধার কমে যাবে। একদম ঠিক উত্তর, ধার কমে যাবে। একদম ঠিক উত্তর দিয়েছে, ধাপ কমে যাবে। এখন আমি যে মনটা নিয়ে খেলার মাঠে, যে মনটা নিয়ে টিভি দেখছি, যে মনটা নিয়ে মোবাইল টুকটুক করছি, ওই মনটাকে যদি সন্ধ্যেবেলা এসে বলি ফিজিক্স পড়ো, ধার থাকবে? ধার কমে যাবে। একদম সোজা উত্তর। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? তাহলে এখন আমাকে ঠিক করে নিতে হবে আমি মনটাকে দিয়ে কিভাবে কোন কোন কাজে লাগাবো। ঠিক আছে? এইটা কিন্তু আমাকে ঠিক করে নিতে হবে। যদি সত্যি আমার মনে হয় যে আমি মনটিকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে চাই, জীবনটিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে চাই, আমাকেই ঠিক করতে হবে আমি কাগজ কাটবো কি কাটবো। একদম ঠিক, এটাই আমাকে ঠিক করে নিতে হবে। দেখো, একটা খুব ভালো করে জিনিস মনে রাখো, যে মন নিয়ে আমি টিভি দেখছি, যে মন নিয়ে আমি খেলার মাঠে, যে মন নিয়ে আমি স্কুলে আসি কি অন্যত্র যা কাজ করি, এই মন কিন্তু একটি। যখন মনের দ্বারা চালিত হয়ে আমি সমস্ত কাজগুলি করছি এবং সন্ধ্যেবেলা যখন এসে বলছি তুমি এখন ফিজিক্স কিংবা কেমিস্ট্রি পড়ো, মন আমার কথা শোনে না। কেন শোনে না? আমরা সারাক্ষণ কি করেছি? মনের কথা শুনেছি।
মন বলেছে চলো এখন টিভি দেখবে, মন বলেছে চলো এখন মোবাইল নিয়ে একটু টুকটুক করি, করেছি তো? তাহলে কি করেছি? মনের দ্বারা চালিত হয়ে আমি চলেছি, তাই তো? দেখো, মন আমাকে যেদিকে নিয়ে গিয়েছে আমি সেদিকে চলেছি। আমি কি হয়েছি? ধরে নাও তুমি একটা সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছ, হাতে একটা কুকুর, কুকুরের ওই দড়িটা তোমার হাতে, অ্যালসেশিয়ান তোমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে তুমি ও যেদিকে টেনে নিয়ে যায় সেদিকেই যদি চলতে থাকো, তাহলে কোথায় নিয়ে যাবে বুঝতে পেরেছো? ও কোথায় নিয়ে যাবে? খারাপ জায়গাতেও নিয়ে যাবে, কাঁটার মধ্যে নিয়ে ফেলতে পারে, পারে তো? ঠিক একই রকম সমস্যা হচ্ছে আমাদের। আমরা ভাবছি আমরা যা খুশি করছি, এই ভালো লাগছে না, এখন একটু টিভি দেখি, এই ভালো লাগছে না, এটা একটু করছি তো, এই সবই করে যাচ্ছে। কিন্তু তার ভেতরে মন আমাদের ওপরে আধিপত্য বিস্তার করে রেখেছে। আমরা হয়ে গিয়েছি কি, শুনতে খারাপ লাগলেও মনের তীব্র দাস। মন কি করেছে? আমাদেরকে যা খুশি তাই করছে। এখন আমাদের যেটি করা দরকার, যদি মনকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে কি করতে হবে? ওই দড়িটা থাকবে তোমার হাতে, চাবুকটা থাকবে তোমার হাতে। না, এখন হবে না, তুমি বললেই হবে আমার এখন ফিজিক্স পড়া দরকার, মন বলছে এখন টিভি দেখবে, না চলবে না, দাঁড়াও। এই যে তুমি মনকে বাঁধতে শিখলে, যদি একটু একটু করে মনকে এইভাবে তুমি বাঁধতে পারো, দেখবে একদিন মন তোমার অঞ্চলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে তোমার মন। এটি স্বামী বিবেকানন্দ বলছেন, এই পদ্ধতিটি যদি তুমি শিখে নিতে পারো, জীবনের এমন কোন জিনিস নেই যে বিদ্যা তুমি আয়ত্ত করতে পারবে না। তোমরা জানো সাধু সন্ন্যাসীরা কি করেন? ধ্যান করেন, মনকে নিয়ন্ত্রণ করেন। এটি সব থেকে বড় সাধনা, যে এইটির দ্বারা কি হয়, যে কোনো বিদ্যা মুহূর্তে আয়ত্ত করা সম্ভব হয়। তোমার নিজের মনকে তুমি যদি নিয়ন্ত্রণ করতে পারো, এবং সেটি সমস্ত সাধনার শ্রেষ্ঠ সাধনা হচ্ছে এইটি, কি করে নিজের মনকে নিয়ন্ত্রণ করা যায়। তার জন্য অনেকগুলো জিনিস মনে রাখতে হবে। আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলো নিয়ে আসবো তোমাদের কাছে। কেবল যদি চাই তোমরা মন দিয়ে একটু দৃষ্টি শোনার চেষ্টা করো, অল্প একটু সময়। এই সময়টুকু কি করতে হবে? মন দিকে নিয়ে আসো, এখানে এই বিষয়ের দিকে মন দিকে ধীরে ধীরে নিয়ে আসো। দেখো, আমরা জীবনে সফলতা পেতে চাই, সকলেই আমরা সফল হতে চাই, আমরা ভালো ছাত্র হতে চাই, নম্বর ভালো পেতে চাই, পরীক্ষায় এগিয়ে যেতে চাই, এটা ঠিক। অনেকে দেখবে অনেক বেশি পড়াশোনাও করে, যখনই তুমি তার কাছে যাবে সে বই নিয়ে পড়ছে, অথচ রেজাল্ট ভালো হয় না। এরকম হয়তো আবার উল্টোটাও বলছি, এমন ছাত্র বা ছাত্রী রয়েছে, এখানে ছাত্ররা রয়েছে, দেখবে অল্প পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, আবার শুধু রেজাল্ট ভালো না, সে খুব ভালো আঁকতে পারে, ভালো গান করতে পারে, ভালো খেলাধুলাতেও, সবইতেই ভালো। আসলে ওই ছেলেটি ওই ইত্যাদি শিখে নিয়েছে কি করে মনটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। এইটা যখন সে করতে পারে, সে শিখে নেয়, তখন দেখবে খুব কম আয়াসে, কম চেষ্টায় যে এত কিছু করতে পারে। আর অনেক ছেলে এই টেকনিকটি জানে না বলে সারাক্ষণ বই নিয়ে বসে থাকে, কিন্তু কিছুই করা হয় না। বই খোলা থাকে, কিন্তু তার মন থাকে অন্যত্র। এই যে মনটিকে নিয়ে আসা বিষয়ের দিকে, হতে পারে তুমি 1 ঘন্টা পড়বে, মনকে তুমি শুনিয়ে নাও, মনকে বলে দাও যে আগামী 1 ঘন্টা আমি এই পড়াশোনা করব, তার জন্য জায়গা রাখো, তারপরে আমি অনেক কিছু করবো, এটা করবো, ওটা করবো, জায়গা রাখো। আমি তোমাদের বেশি সময় বিস্তারিত ভাবে না করে দুটো কথা কেবল বলবো। খাতা পেন আছে তোমাদের কাছে নিশ্চয়ই? যদি পারো, কি আজকে খাতা বই নিয়েছো তো? আজকেও পড়াশোনা হবে? কেমন কেমন লাগছে, তাই না? আজকে ভেবেছিলাম আজকে আর পড়াশোনা হবে না। আচ্ছা, একটু কষ্ট করে খাতা বার করো, সেইটা বার করো। আমি কেবল দুটো লাইন বলবো, দুটো লাইন, অত্যন্ত সোজা দুটো কথা বলবো। কিন্তু আমি আজকে তোমাদের কাছে চ্যালেঞ্জটুকু করে যাচ্ছি, এই দুটো লাইন যদি তোমরা জীবনে কাজে লাগাতে পারো, তোমাদের জীবন এত পরিপূর্ণ হবে
সারা বিশ্ব তোমাদের কাছে মাথা নত করবে। কেবল দুটো লাইন বলবো, অত্যন্ত সোজা দুটো লাইন, অত্যন্ত সহজ দুটো কথা। লেখো, যখন যা করব মন দিয়ে করব। লেখো, যখন যা করব মন দিয়ে করব। দেখছে লেখা? লেখো, ঝটপট লেখো। যখন যা করব মন দিয়ে করব। পরে আরেকটা লাইন লেখো, যখন কার যা তখন করব। যখন কার যা তখন করব। লেখা হয়েছে সবার? যখন যা করব মন দিয়ে করব। দ্বিতীয় লাইন, যখন কার যা তখন করব। আমরা লিখেছি, এটা আমরা মুখে আরেকবার বলি, যখন যা করব মন দিয়ে করব। সবাই একসঙ্গে, যখন যা করব মন দিয়ে করব। যখন যা করব মন দিয়ে করব। দ্বিতীয় লাইন, যখন কার যা তখন করব। যখন কার যা তখন করব। যখন কার যা তখন করব। একটু ভেঙে বলি, যখন যা করব মন দিয়ে করব কথার অর্থ হচ্ছে, যখন আমি পড়ছি তখন আমার মন থাকবে পড়ার ভিতরে। আমি যখন খেলছি তখন পরিপূর্ণ ফোকাস থাকবে খেলায়। কথা বলো না, যদি কিছু বলার থাকে আমাকে বলো, আর যদি বেশি কিছু বলার থাকে এখানে চলে এসো। যখনকার যা তখন করব মানে পড়ার সময় খেলা নয়, খেলার সময় পড়া নয়, বা পড়ার সময় অন্য কিছু নয়। বোঝা যাচ্ছে আমার দুটো কথা? যখন যা করব মন দিয়ে করব। যখন আমি টিভি দেখছি, আমি টিভি দেখছি, মন দিয়ে টিভিটাই দেখব। যখনকার যা তখন করব, আর যখন যা করব মন দিয়ে করব। মনে রাখবে দুটো কথা? এই দুটো কথার গুরুত্ব তোমার জীবন যত এগোবে তত তুমি বুঝতে পারবে এই দুটো কথার ভেতরে তোমার জীবনে পূর্ণ আদর্শ ভরা রয়েছে। তুমি যদি ঠিক ঠিক এই দুটো কথাকে কাজে লাগাতে পারো, তুমি তোমার জীবনকে এত বড় করতে পারবে, সারা বিশ্ব তোমার কাছে মাথা নত করবে। এত জোরের সঙ্গে এই দুটো কথা বললাম তোমাদের কাছে। স্বামী বিবেকানন্দ ছিলেন এমন একজন মানুষ যার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল এই মনের উপরে। কি করে তিনি মনকে কাজে লাগাতে হয় এই পদ্ধতি তিনি সর্বত্র বলেছেন। তার লেখার ভেতরে, তার জীবনী থেকে আমরা সেই জিনিসগুলো পাই। তোমরা যারা অল্প বিস্তর স্বামীজির জীবন আলোচনা করেছো, পড়াশোনা করেছো, নিশ্চয়ই জানো স্বামীজি ছোটবেলায় ধ্যান ধ্যান খেলতেন। শুনেছ না তোমরা? এবং সেই ধ্যান ধ্যান খেলা কিরকম ছিল? তিনি এত তন্ময় হয়ে যেতেন, বিষধর সাপ তার শরীরের ওপর দিয়ে চলে গেলেও তিনি বুঝতে পারতেন না। ভেবে দেখো, আর তোমরা আমরা কি করি? ওখানে পড়তে বসেছো, রান্নাঘরে ভালো গন্ধ কিছু খাওয়ার, দেখ বইটা বন্ধ হয়ে যাবে তো নাকি? বই বন্ধ হয়েছে, দেখো না বন্ধ। তিনি ঠিক করেছেন যে এখন এটা আমি করবো না, করবেনই না। মনটাকে তিনি কিভাবে নিয়ন্ত্রণ করেছেন তোমাদের একটু গল্প শুনিয়ে দিই। স্বামী বিবেকানন্দের জীবনের গল্প, অনেকগুলো গল্প আছে স্বামীজির এই মন নিয়ন্ত্রণ বিষয়ে। একটি, তখন তিনি বিদেশে স্বামীজি এই মন এবং তার নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করছেন। তাতে দুষ্টু কিছু ছেলে ছিল, ওরা এসে স্বামী বিবেকানন্দকে পরীক্ষা করতে চাইলেন। থাকে না সব জায়গায় কিছু দুষ্ট অবস্থা, আমি সাহস করে বলছি তোমরা আমাকে পরীক্ষা করবে না বলে। তো স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা করছেন, দুটো ছেলে সামনে থেকে কানের দুপাশ দিয়ে গুলি ছোড়া শুরু করলো। না, উদ্দেশ্য স্বামীজিকে মেরে ফেলা নয়, তারা দেখতে চাইছেন
যে স্বামী বিবেকানন্দ ওই অবস্থাতে ঠিক ঠিক মনোনিবেশ সহকারে বক্তৃতা করতে পারেন কিনা, এইটা কি দেখতে চান? গুরুমারা বিদ্যে বলে না, এটা অনেকটা ওরকম। মানে দেখতে চাইছে স্বামীজিকেই সঙ্গে সঙ্গে পরীক্ষা করতে। খুব ভালো। তো তখনকার দিনে এরকম মাইক্রোফোন ছিল না। স্বামীজি উঁচু একটি টবের উপর দাঁড়িয়ে বক্তৃতা করছে, আর কানের দুপাশ দিয়ে গুলি বেরিয়ে যাচ্ছে, ছনছন করে শব্দ করে গুলি যাচ্ছে। যখন এরকম অবস্থা, তখন স্বামীজি কিন্তু নির্বিকার চিত্তে তার বক্তৃতার বিষয়ে মনোযোগ সহকারে তার বিষয়ে আলোচনা করে যাচ্ছে। এই অবস্থা থেকে ওই ছেলেগুলো ভাবলো, আচ্ছা এটাও সম্ভব, স্বামী বিবেকানন্দ এরকম করে বলে যাচ্ছেন, কানের দুপাশ দিয়ে গুলি। ভুল স্বীকার করলো স্বামীজির কাছে, স্বামী বিবেকানন্দের কাছে, স্বামীজি আপনাকে পরীক্ষা করতে যাওয়া আমাদের ভুল হয়েছে, আমায় ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটি সাঁকর তলা দিয়ে জল যাচ্ছে, সেই জলে ডিমের খোলাগুলো ভেসে ভেসে যাচ্ছে। এটি মজার খেলা। কিছু ছেলে বন্দুক ছুড়ে ওই ডিমের খোলাগুলোকে ভাঙতে চাইছে, কিন্তু কেউ এটি ভাঙতে পারছে না। ওদের এই ব্যর্থতা দেখে স্বামী বিবেকানন্দ রাস্তায় যাচ্ছিলেন, একটু মুচকি তিনি হেসেছেন। বুঝতেই পারছো আত্মসম্মানে খুব লেগেছে। ওই রকম ছেলে ওদের আত্মসম্মানে লেগেছে যে স্বামী বিবেকানন্দ ওই রকম বিভৎস এক চেহারার মানুষ, চেহারা বিভৎস নয়, পোশাকটা বড় বিভৎস, যে এই ধরনের একটি পোশাক পরে মানুষ যায় আর আমাদের ব্যর্থতায় মুচকি হাসে, তারা কেন মেনে নেবে? সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বলছে, আচ্ছা তুমি যে হাসলে তুমি পারবে? স্বামী বিবেকানন্দ তখন বলছে, আমি পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করতে পারি। আচ্ছা বেশ, চেষ্টা করো। বন্দুক দিয়ে দেওয়া হলো স্বামীজি হাতে। স্বামীজি গুলি ছুটতে শুরু করলেন। 12টি গুলি ছুড়লেন এবং 12টি ডিমের খোলা ভেঙে দিলেন পর পর। অদ্ভুত ব্যাপার, ওই ছেলেগুলো তখন অবাক হয়ে গিয়েছে, কিন্তু ভাঙলে কিন্তু মজটা মেনাচ্ছে না, ঠিক একই রকম। ওরা এসে বলছে, হ্যাঁ এই আর বাহাদুরি কি, তুমি অনেকদিন ধরে প্র্যাকটিস করেছো তাই হয়েছে। তখন স্বামীজি উত্তরটি দিলেন অত্যন্ত বিস্ময়কর। স্বামীজি বলছেন, জীবনে এই প্রথম আমি গুলি ছুটছি, অন্য থেকে এই প্রথম আমি গুলি ছুটছি। ভেবে নাও স্বামী বিবেকানন্দের কনসেন্ট্রেশন কোন স্তরে ছিল। এবং স্বামীজি বলছেন, এই তোমাদের ক্ষেত্রেও সম্ভব। এমন নয় যে একমাত্র স্বামীজি এটি পারেন, তোমরাও পারবে। কি করে পারবে? তার পদ্ধতি তিনি বলছেন যে এই মনঃসংযোগ প্র্যাকটিস করা, অভ্যাস করা এবং ব্রহ্মচর্য ধারণ করা। কাকে বলে ব্রহ্মচর্য? খুব সহজ কথায়, কায় মন বাক্যে পবিত্র থাকা। আমি চাইলেই কিন্তু মন স্থির করা যায় না, জেনে রেখো। মন এমনই একটি জিনিস, তুমি চাইলেই মনকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না। তার অনেকগুলো জিনিস আছে, সেগুলো হচ্ছে এই কায় ও বাক্যে পবিত্র হওয়া। কায় মানে শরীর। কায় পবিত্রতা হচ্ছে স্নান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নখ চুল এগুলো পরিষ্কার রাখা ইত্যাদি। কায় পবিত্রতা। মানসিক পবিত্রতা কি? শুদ্ধ পবিত্র চিন্তা করা। তুমি মনে মনে কোনো খারাপ চিন্তা করলে তোমার মন ওই খারাপ চিন্তার দ্বারা মন কি খারাপ হয়ে যাবে। তুমি হয়তো মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে চাইছো, তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে চাইছো, কিন্তু যেই তুমি মনে কোনো খারাপ চিন্তা করলে অমনি ওই খারাপ ভাবটি তোমার মনের ভিতরে তোমার অজান্তেই ঢুকে পড়লো। আমরা ভাবছি যে আমি বেশ ভালো আছি, কিন্তু ওই খারাপ ভাবগুলো, কদর্য ভাবগুলো তোমার মনের ভিতরে তোমার অজান্তেই ঢুকে পড়লো। আমরা কি করি?
দরজা জানলা বন্ধ করে দিই, খারাপ দুর্গন্ধগুলো আসবে না বলে জানি। কিন্তু মনের দরজা যে সবসময় খুলে রেখেছি, তারও যে দরজা বন্ধ করা দরকার, এটা আমরা ভুলে যাই। যে যা খুশি এসে আমার সামনে উজাড় করে দিল, আর আমি সেই ভাবের সঙ্গে আন্দোলিত হতে থাকলাম, ভালো মন্দ বিচার করলাম না, এটা বুদ্ধিমানের কাজ নয়। ছাত্রদের এগুলি শিখতে হয়, কোন বিষয়ে আমরা মন দেবো, কোন বিষয়ে আমি মন দেবো না। মানসিক পবিত্রতা হচ্ছে এইটি, মনে মনে অপবিত্র চিন্তা না করা। কায়িক, মানসিক এবং বাচিক বাক্য, কাউকে এমন বাক্য বলা উচিত নয় যে বাক্যগুলো তাকে কষ্ট দেবে এবং তোমার নিজের ভেতরে একটি যন্ত্রণা তৈরি করবে। এটি এমন কথা তুমি একজনকে বললে সে খুব কষ্ট পেল, খুব যন্ত্রণা পেল, এমন কথা নিশ্চয়ই তোমার বলা উচিত না। আচ্ছা, এই কথাগুলো বইতেও তো লেখা রয়েছে, আমরা তো বইতেও পড়ি অনেক ভালো কথা, জীবনে সৎ পবিত্র হওয়া উচিত, মিথ্যে কথা বলা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি নীতিবাক্য অনেক রয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন, আমাদের ছাত্রছাত্রীদের নীতি কথা শেখানো হয়, কিন্তু কেন নীতি কথা শেখানো হয়, কেন আমরা মিথ্যে কথা বলবো না, কেন চুরি করবো না, এই কথা শেখানো হয় না। স্বামী বিবেকানন্দের এই দৃষ্টিভঙ্গি তোমাদের কাছে বলে দিচ্ছি। কেন আমি চুরি করবো না, কেন আমি মিথ্যে কথা বলবো না? যদি তোমার কাছে অনেক টাকা থাকে, আমার তো ইচ্ছে হতেই পারে তোমার পকেট থেকে আমি টাকা তুলে নিই, তাই না? হতে পারে তো। আমি কেন করবো না? করলে কি ক্ষতি হয়, করলে কি অসুবিধে হয়, সেটি জেনে নাও। স্বামীজি বলছেন যে যখন তুমি কোনো মানুষের প্রতি খারাপ কিছু করলে বা তার থেকে কোনো অর্থ নিলে, চুরি করলে, মিথ্যে কথা বললে, এই যে আচরণ করলে, এর ফলে তোমার ভেতরে, তোমার মনের ওপরে যে একটি কালিমা, কালো দাগ পড়ে, সেই দাগটি ওই অর্থের থেকে অনেক বেশি মূল্যবান, অনেক বেশি দামি, অনেক বেশি গভীর, যেটি তুমি অত সহজে বুঝতে পারবে না। হয়তো তুমি 10 টাকা নিলে, হয়তো তুমি 500 টাকাই নিলে, হয়তো তুমি 5000 টাকাই নিলে, কিন্তু তোমার মনের ওপরে যে গভীর একটি কালো দাগ পড়ল, এই দাগটি বুঝতে অনেক অনেক কাঠ খড় পোড়াতে হবে। বলছে এই দিকে যদি তোমার দৃষ্টি থাকে, এইটি যদি তুমি খুব ভালো করে বুঝে নাও, তাহলে তুমি আর কোনদিন ওই কাজ করতে এগোবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে মানুষ প্রলুব্ধ হয়, অনেক খারাপ কাজ করে ফেলে। অনেক উচ্চ উচ্চ অবস্থায় থাকা মানুষ অনেক খারাপ কাজ করে ফেলে। একদিন কাপড় কাগজে দেখতে পেলে অত বড় মানুষ একটা খারাপ কাজ করে ফেলেছে, হয় না? এরকম হয়তো তিনিও প্রলুব্ধ হন, খারাপ কাজ করে ফেলেন, কিন্তু তারপরে যখন শাস্তি হয়, শাস্তির ব্যবস্থা হয়, তার ভেতর যন্ত্রণায় ছটফট করতে থাকে, কেন এটি করলাম, কেন এটি করলাম। যদি এই অবস্থায় কোনোদিন মুখোমুখি হব ভাবতাম, কিছুতেই আমি কাজ করতাম না। তার ভিতরে এই ভাব তৈরি হয়। এটি একটি ভাব। এর থেকেও আরেকটি উচ্চতর ভাব রয়েছে। সমাজে আইন আছে বলে আমরা মিথ্যে কথা বলি না, সমাজে আইন আছে বলে আমরা খারাপ কাজ করি না। স্বামীজি বলছেন নৈতিকতার মান এরও ঊর্ধ্বে। সমাজ আমাকে শাস্তি দেবে কিনা বড় কথা নয়, আমি খারাপ কাজ করবই না। এখানে পুলিশ আছে বলে আমি আইন ভাঙলাম না, এটা বড় কথা নয়। পুলিশ থাক কি না থাক, আমি আইন ভাঙব না। এটাকেই বলে চরিত্র, এটাকেই বলে ব্যক্তিত্ব। তোমার ব্যক্তিত্ব এমন স্তরে বিকশিত হবে, তুমি খারাপ কাজ করবে না, তোমাকে দেখতে মানুষ শিখবে। ধরো আমরা যদি একটা কাল্পনিক ঘটনা ভেবে নিই, তুমি ক্লাসরুমে ঢুকলে, গিয়ে দেখলে এখানে 1000 টাকার একটা
একটা নোট, এখন অবশ্য 1000 টাকার নোট নেই, 2000 টাকা বা 500 টাকা ধরে কাল্পনিক টেবিলের উপর রয়েছে। তুমি যেই ঢুকলে দেখলে আশেপাশে কোন ছাত্র নেই, কেউ নেই, মাস্টারমশাই নেই, কেউ নেই, তোমার ইচ্ছে করবে ওই নোটটা নিয়ে নিতে। আবার তোমার মনের একটি অবস্থা বলবে এটাকে না নিতে। এই তো হবে। যখন তুমি নিয়ে নিলে, তুমি প্রলুব্ধ হলে, তুমি একটি খারাপ কাজ করলে, তোমার ভেতরে এই যন্ত্রণা তৈরি হলো, এটা আমার নয়, আমি অপরের জিনিস নিয়েছি। প্রতি মুহূর্তে তোমার ভেতরে এই যন্ত্রণাটুকু তৈরি হবে। কিন্তু কেউ ছিল না, তোমার শাস্তি হয়তো হতো না, ধরা হয়তো পড়তে না, কিন্তু তুমি ওখানে দেখেও ওটা নিয়ে এসে মাস্টারমশাইয়ের কাছে জমা দিলে। এই তুমি কি করলে? নৈতিকতার আর এক স্তরেও তুমি বুঝলে, যেটা সাধারণ মানুষ করতে পারত শাস্তির ভয়ে, তুমি তার থেকে এক স্তর উঁচুতে উঠে না, আমি কখন নই, এটা করবো না। এইটি হচ্ছে মূল। এইভাবে যদি আমরা মনকে বাঁধতে পারি, কিভাবে কায় মনোবাক্যে পবিত্র জীবনযাপন করতে পারি, তখন কি হয়? মনকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। মন নিয়ন্ত্রণ করতে গেলে তার যে পদ্ধতিগুলো আছে, যে দুটো কথা আমরা আগে বলেছি, এই দুটো কথার ভেতরে অনেক গুরুত্ব আছে। এগুলো দুটো কথা খুব সহজ হলেও অত সহজ নয় অভ্যাস করা, ভীষণ কঠিন জিনিস এই দুটো জিনিস। পরিপ্রেক্ষিত অবস্থায় একবার তিনি ঘুরছেন গিয়ে এক লাইব্রেরি থেকে অনেক কিছু বই নিয়ে পড়ছেন। তার এক বন্ধু ভাই লাইব্রেরি থেকে বইগুলো নিয়ে আসেন। আপনি ঠিক করেন বইগুলোকে ফেরত দিচ্ছেন। লাইব্রেরি নিচ্ছেন, আচ্ছা এই বইগুলো আপনি নিয়ে যান, এত মোটা মোটা বই আবার ফেরত দিচ্ছে, এগুলো পড়েন কি? আদৌ তো এগুলো কিছু পড়ে বলে মনে হয় হচ্ছে ওই যে বাড়িতে রবীন্দ্র রচনা বই বড় বড় বলিগুলো কাছে আলমারিতে সাজানো থাকে, পাতাগুলো খোলা হয় না, উনি ভেবেছেন বলে ওর ওপর দিয়ে হবে। তখন ওই গুরু ভাই বলছেন, আপনি কি বলেন? এই বইগুলো আমরা গুরু ভাই স্বামীজি তিনিও পড়েন। তিনিও কি পড়েন? তিনি পড়েন। স্বামীজি কি করলেন? ওই লাইব্রেরির কাছে গিয়ে বলছেন, আপনি এখান থেকে যে কোনো বিষয়ে আমাকে বলুন, আমি বলে দিচ্ছি। স্বামীজি এমন দিলেন, কোন লাইন পর্যন্ত বলে দিলেন। তখন স্বামীজি বলছেন যে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এর কি যুক্তি এবং কিভাবে সম্ভব আমি সেটি তোমাদের কাছে বলতে চাই। স্বামীজির উত্তর, কি করে কি সম্ভব? স্বামীজি কি করে করেছিলেন? স্বামীজি তখন বলছেন, ছোট ছোট বাচ্চারা যখন লেখাপড়া শেখে, তারা তখন ক আ এবি এইভাবে একটা একটা করে পড়ে। যখন আরো বড় হয়ে যায়, তখন একটি শব্দ একসঙ্গে পড়তে পারে। যখন আরো ভালো হয়, আরো কনসেন্ট্রেশন তার ভালো হয়, একটা বাক্য একসঙ্গে পড়তে পারে। যখন আরো বড় হয়, তখন অত বাক্যের খুঁটিনাটি জিনিস না দেখে তখন পুরো একটা বিষয় একসঙ্গে পড়তে পারে। স্বামীজি তার নিজের বিষয়ে বলছেন। ঠিক একই রকম ভাবে তিনি প্রত্যেকটি একটা প্যারাগ্রাফ এমনকি একটা পাতা একসঙ্গে পড়তে পারতেন। স্বামীজি পৃষ্ঠা উল্টে যাচ্ছেন, তার পড়া হয়ে যাচ্ছে। বিষয়গুলো কিভাবে হয় তার যুক্তি এখানে বলছেন যে তোমার মনের স্তর এত উঠতে পারবে, তুমি দেখলেই সঙ্গে সঙ্গে ওই বিষয়টা তোমার ভেতরে এসে যাবে। তোমরা এখন নিশ্চয়ই দেখবে, স্মার্টফোন দেখবে, স্মার্টফোনে কি থাকে, ক্যামেরায় ইমেজ করে যায়, তাই না? আমরা সঙ্গে সঙ্গে কোনো বিষয় এখন আর উঠতে হয় না, লিখতে হয় না, সঙ্গে সঙ্গে উঠে গেল, ক্যামেরায় উঠে গেল। ঠিক একই রকম ভাবে যখন
স্তর যখন এত উচ্চ হতে পারে তখন এই অবস্থা হয়, মানুষ নিজেকে ভুলে যায়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে এরকম অনেক আছে। আচার্য জগদীশ চন্দ্রের নাম আজকে উচ্চারিত হয়েছে। তার জীবনের ঘটনা, তার এক ছাত্রের ঘটনা তোমাদের কাছে শুনিয়ে দিই যে মানুষের মন কত কনসেন্ট্রেটেড হলে কি অবস্থা হয়। আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি তার বাড়ির ছাদে অনেক টবে ফুল গাছ, নানা রকম গাছ থাকতো। তিনি একদিন ওই গাছগুলোকে লক্ষ্য করছেন। তার এক পরিচিত ছাত্র প্রায় রোজই ওখানে যান। তিনি এসেছেন, এসে দেখছেন স্যার ওইভাবে গাছগুলো লক্ষ্য করছেন। অনেকক্ষণ ধরে তিনি ডাকছেন, কোনো সাড়া নেই। প্রায় 15 মিনিট পর তিনি দেখবেন যে একজন ঋষি যেমন করে নেমে আসেন যোগ থেকে, ঠিক একই ভাবে যেন তিনি নেমে এলেন। তিনি ধ্যান করছিলেন মনে ভাবে, আসলে তিনি ওই টবের গাছগুলো দেখছেন। এত নিবিষ্ট ভাবে মন দিয়ে তিনি এই কাজটি করছিলেন। এটা অসম্ভব কিছু নয়, এটা হয়। দেখো, আমাকে অনেক ছাত্র প্রশ্ন করে যে আমার মন নিয়ন্ত্রিত করার পারি না, আমার মন কনসেন্ট্রেটেড নয়। আমি তাদেরকে বলি, মন যে নিয়ন্ত্রিত হয় না তোমার এটা ভুল। মন তোমার নিয়ন্ত্রিত করতে তুমি পারো। কি করে? আচ্ছা দেখো তো, যখন তুমি কার্টুন দেখো, যখন তুমি গল্পের বই পড়ো, তখন তোমার কি হয়? তুমি লুকিয়ে লুকিয়ে দেখো। কেন লুকিয়ে লুকিয়ে দেখো? বড়রা পালন করবেন বলে। কিন্তু তোমার ওটা ভালো লাগে তো, তাই তুমি ওখানে মন স্থির করে দেখতে পারো। তাহলে একটা জিনিস কি পরিষ্কার নয়, যে জিনিসটি আমার ভালো লাগে